নমস্কার। আমরা আমাদের যে টিচার্স ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং প্রোগ্রাম অন ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড, জগদীশ ঘোষ ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম, গত বছর আমরা প্রথম পর্যায়ে অত্যন্ত সফলভাবে আপনাদের সহযোগিতার জন্যেই হয়তো শেষ করতে পেরেছি। দ্বিতীয় পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। দ্বিতীয় পর্যায়ে আপনারা সবাই জানেন যে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসরুম হবে এবং সেখানে আপনারা প্রত্যেকে আপনাদের সমস্যার কথা যে যেখানে আছেন প্রত্যেক জেলাভিত্তিক গ্রুপ করে আমরা এই প্রোগ্রাম করব এবং আপনারা সেই সুযোগ পাবেন। আপনাদের কাছ থেকে আপনাদের সমস্যার কথা আমরা শুনব এবং আমরা জানাবো আপনারা কি করতে পারেন। যদি কোনো কারণে সেই সমস্যার ইমিডিয়েট সলিউশন আমরা দিতে না পারি, পরবর্তীকালে আমরা ফিরে আসব আপনাদের কাছে ফেজ 3 অ্যান্ড ফেজ 4 এর মাধ্যমে এবং আমরা আপনাদের সমস্যার সমাধান করবার যথাযোগ্য চেষ্টা করব। এই দ্বিতীয় পর্যায়ে আপনারা সবাই জানেন যে আমরা প্রায় কতগুলো 3 দিনের ট্রেনিং করব, কতগুলো সেশনে আমরা সেগুলো অ্যারেঞ্জ করব। 3 দিন ধরে আপনাদের ট্রেনিং চলবে এবং আপনারা প্রত্যেকে তাতে অংশগ্রহণ করবেন। ওভার অ্যান্ড অ্যাবাভ আমরা যে টোটাল প্রোগ্রামটাকে 3 দিন ধরে করব তার একটা ওভারভিউ এবং আগামী দিনে ইনক্লুসিভ এডুকেশন আমাদের রাজ্যে তথা দেশে ইমপ্লিমেন্ট করতে গেলে কি করা উচিত ইন দ্য লাইন অফ RPWD অ্যাক্ট 2016 এবং NEP 2020 এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে রাইটস অ্যান্ড ফেসিলিটিস, সেই সমস্ত নিয়ে আমরা আজকে আমাদের মধ্যে যাকে পেয়েছি, প্রফেসর অলকা গুহ, ইনক্লুসিভ এডুকেশন এবং স্পেশাল এডুকেশনের জগতে যার নাম বাদ দিয়ে আমরা ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতে প্রায় অনেক কিছুই ভাবা যায় না। আমরা অত্যন্ত বাধিত যে আজকে আমরা প্রফেসর গুহকে আমাদের মধ্যে পেয়েছি। উনি অত্যন্ত বিজি শিডিউলের মধ্যেও আমাদের কাছে এসছেন এবং আপনাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের সবার সাথে কথা বলবার জন্যে উনি ওনার বক্তব্য রাখবেন। আপনারা আশা করব যে আগামী দিনে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আপনাদের সামনে আসবে এবং আপনাদের যে সমস্যা রেগুলার বেসিসে আপনারা ফেস করেন ক্লাসরুম চালাতে গিয়ে, সেগুলো সমাধানের সূত্র আপনারা ওনার বক্তব্য থেকে অবশ্যই পাবেন। খুব ওনার কথা বলতে গেলে হয়তো অনেকটা সময় আমার লাগবে। আমি খুব সংক্ষেপে ওনার পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব। প্রফেসর অলকা গুহ, ফার্স্ট চেয়ারপারসন অফ আওয়ার ন্যাশনাল ট্রাস্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউনাইটেড নেশনস ফর দ্য ডেভেলপমেন্ট অফ হারমোনাইজেশন অফ দ্য UNCRPD ইন নিউ ইয়র্ক, সেখানে রিপ্রেজেন্ট করেছেন ভারতবর্ষ থেকে। অ্যাডভাইজার, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, তাতে রিপ্রেজেন্ট করেছেন। টেকনিক্যাল অফিসার, মেন্টাল হেলথ ইউনিট, WHO রিপ্রেজেন্ট করেছেন। সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল অফিস রিপ্রেজেন্ট করেছেন। 40 বছরের বেশি সময় ধরে উনি অধ্যাপনা করছেন, অ্যাক্টিভিজম করছেন। তার মধ্যে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে 30 বছরের বেশি ওনার অভিজ্ঞতা রয়েছে এবং প্রায় আমাদের ইনক্লুসিভ এডুকেশন করতে গেলে যে সমস্ত বিষয় আমরা বিভিন্ন এক্সপার্টস আমাদের হয়ে কথা বলবেন আপনাদের সাথে, প্রায় সমস্ত ফিল্ডেই ওনার দক্ষতা অনবদ্য এবং তাই জন্যেই ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে সমস্ত প্রোগ্রামের ওভারভিউ আমরা আপনার কাছ থেকেই শুনবো এবং তাতেই হয়তো আমাদের সারা পশ্চিমবঙ্গে যে 81,000-এর বেশি স্কুল রয়েছে তার থেকে যে সমস্ত পার্টিসিপেন্টসরা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন তারা হয়তো উপকৃত হবেন। উনি মেম্বার স্টিয়ারিং কমিটি ফর সোশ্যাল গ্রুপস, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, 9th, 10th, 11th, 12th 5 ইয়ার্স প্ল্যানে উনি সহযোগিতা করেছেন এবং কাজ করেছেন। শি ইজ এসেনশিয়ালি আ লিভিং লেজেন্ড আমরা বলবো। কিভাবে একজন ক্লাসরুম টিচার থেকে পলিসি মেকারে
উঠে আসতে হয় উইথ আ লং জার্নি, তার একদম জলজ্যান্ত উদাহরণ প্রফেসর অলোকা গুহ। ওনার জীবন শুরু করেছিলেন ইংলিশ এবং সোশিওলজিতে দুটো মাস্টার্স উনি করেছেন, করে দেশের বাইরে উনি পড়াশোনা করতে চলে যান এবং সেখান থেকেই হয়তো টার্নিং পয়েন্ট অফ আর লাইফ। অ্যান্ড ফাইনালি আজকে প্রফেসর অলোকা গুহ ইজ আ নেম ইন দ্য ফিল্ড অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড স্পেশাল এডুকেশন। আমরা ওয়েলকাম করব প্রফেসর গুহকে ওনার বক্তব্য রাখবার জন্যে। সঙ্গে থাকবেন, ধন্যবাদ। নমস্কার, আমার নাম অলোকা গুহ। আমি আজকে আপনাদের 5খানা ছোট ছোট পাওয়ার পয়েন্টস দেখাবো। প্রথমটা হচ্ছে রাইটস অফ CWSN টু ইনক্লুসিভ এডুকেশন। এটা অধিকার বেসড, এখানে কারুর দয়া বা কোনো স্কিমের কথা নেই। এটা আইন বলে গেছে, কানুন দেখাচ্ছে যে এদের অনেকগুলো অধিকার আছে, যেটা আমরা অধিকার হিসেবে দেখি না। আমরা ভাবি যে এই বাচ্চাটাকে আমরা স্কুলে নিয়েছি, আমরা দয়া করে নিয়েছি, আমরা দারুণ একটা বিশেষ কাজ করলাম। আই এম সরি, এটা ওদের অধিকার, আর এটা আমাদের। সেই অধিকারটা, আমরা টিচার, আমরা এই অধিকারটা ওদের কাছে পৌঁছে দেবো, এটাই আমার কাজ। তো শুরু করি 2002 থেকে, যখন এডুকেশন একটা ফান্ডামেন্টাল রাইট হলো, আগে ছিল না। 2002-তে 86th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে 2002-তে এডুকেশন বিকেম আ ফান্ডামেন্টাল রাইট। মানে ভারতের প্রত্যেকটি সিটিজেন, সে যাই হোক না কেন, যেই হোক না কেন, তার একটা অধিকার হলো টু এডুকেশন। তারপরে এলো রাইট টু এডুকেশন। এই ফান্ডামেন্টাল রাইটটা হবার পর কিন্তু আরও প্রায় 7-8 বছর ধরে চর্চা হবার পর এডুকেশনের, যেটা আমাদের রাইট টু এডুকেশন অফ পারসনস ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14, RTE যেটা আমরা বলি, সেটা পরে এলো। তো আজকে আমার এই স্লাইডসের মধ্যে আমি প্রথম স্লাইডটা দেখাবো, একটা লিগ্যাল ওভারভিউ অফ এডুকেশনাল রাইটস অফ CWSN। দ্বিতীয়টা দেখাবো পিক্টোরিয়াল হিস্ট্রি of persons with disabilities. Third, 3টে educational options যেটা CWSN দের আছে, একটা স্পেশাল স্কুল, একটা ইন্টিগ্রেটেড স্কুল, একটা ইনক্লুসিভ স্কুল। তারপরে আমি দেখাবো RTE আর ন্যাশনাল এডুকেশন পলিসি, একটা ডিসেবিলিটি লেন্সে থ্রু দিয়ে কীরকম লাগে এই ব্যাপারটা, সেটা বলবো। তারপরে ফাইনালি যেটা ইভলভিং রোল অফ টিচার্স, টিচারদের রোল তো অনেক চেঞ্জ হয়েছে অনেক বছর ধরে, আর এখন NEP ন্যাশনাল এডুকেশন পলিসি, RTE, SDG 4 আর রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্টের অনুযায়ী টিচারের, ক্লাসরুম টিচার, রিসোর্স টিচার অ্যান্ড হেড টিচার, এদের কি রোলস হওয়া উচিত, সেইগুলো নিয়ে কথা বলবো। ইন বিটুইন এই 5টা প্রেজেন্টেশনের মধ্যে আমি সুপ্রিম কোর্টের যেটা অর্ডার হলো অক্টোবর 2021-এ, যেটা বিশেষভাবে CWSN-দের শিক্ষা নিয়ে, সেইটা আমি এখানে ওখানে কথা বলবো। আমার প্রথম পয়েন্ট হচ্ছে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আইজ অফ দ্য ল। মানে আইনের সামনে, আইনের চোখে সবাই সমান, সবাই সমান, কেউ বাদ যায় না। সেকেন্ড পয়েন্ট হলো যে এই যে এডুকেশন রিলেটেড রাইটসের কথা আমি বলছি, সেগুলো কোথায় কোথায় আমরা দেখতে পাবো। প্রথম হচ্ছে আমাদের RPWD অ্যাক্ট, যেটা চ্যাপ্টার 3 অন ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড চ্যাপ্টার 6 কিছুটা মেনশন আছে। আর যারা আমরা ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস আছে, এটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিটি অন ডিসেবিলিটি যেটা ইন্ডিয়া সাইন করেছে অ্যান্ড রাটিফাই করেছে। আমার সৌভাগ্য ছিল যে আমি এই UNCRPD 4 বছরের যখন ডিসকাশন চলছিল, নেগোসিয়েশন চলছিল, তখন
আমি ভারত সরকারে ন্যাশনাল ট্রাস্টের চেয়ারপারসন ছিলাম, তো আমাকেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিউ ইয়র্কে পাঠাতো। তো এই অ্যাক্টের এই ট্রিটিটার ইউএনসিআরপিডি, যেটা চ্যাপ্টার 24 এডুকেশন, এটা প্র্যাকটিক্যালি পুরোটা আমি লিখেছি, কেননা তখন সরকারি তরফ থেকে কোনো স্পেশাল এডুকেটর ছিল না। এই প্রায় 190 জন কান্ট্রি ছিল, অনেক লয়ার্স ছিল, অনেক অন্য প্রফেশনালস ছিল, কিন্তু স্পেশাল এডুকেটর আমি একাই ছিলাম। আর তাছাড়া এনশিয়েন্ট স্ট্র্যাটেজি এটসেট্রা। আর এদিকে যেটা অন্য সাদাটা দেখতে পাচ্ছেন, ওটা ফান্ডামেন্টাল রাইট, যখন এডুকেশনকে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে একটা ফান্ডামেন্টাল রাইট বানানো হলো, তখন 21A হিসেবে ইনসার্ট করা হলো। আর RTE, রাইট টু এডুকেশনে, যেটা সেকশন 2 সাবসেকশন ডি, সেখানে উইকার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সেকশনস অফ সোসাইটির মধ্যে CWSNদের ইনক্লুড করা হলো। আর NEP-তে দুটো চ্যাপ্টার আছে, একটা স্কুল চ্যাপ্টার 6 আর একটা হায়ার এডুকেশন চ্যাপ্টার 14, এই দুটো অন ইনক্লুসিভ এডুকেশন। আচ্ছা, আমাদের দেশের যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা দেখছেন, আমি এখানে ছবিটা দেখাচ্ছি। অ্যাজ আই সেড আর্লিয়ার, UNCRPD SDGর মধ্যে SDG 4টা এডুকেশন রিলেটেড, অ্যান্ড SDG 4 ছাড়া আরও 4টে SDG আছে যেখানে স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে পারসনস উইথ ডিসেবিলিটি। আর SDG 4-এ ওদের শিক্ষা নিয়ে অনেক কিছু লেখা আছে, যেটা আমাদের RPWDর সঙ্গে ম্যাচ করে, যেটা আমাদের NEPর সঙ্গে ম্যাচ করে। তো সবুজ বক্সটার মধ্যে আমি দেখাচ্ছি এডুকেশন রিলেটেড যেটা, সেটা হচ্ছে RTE। আর RTEর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সে সম্বন্ধে অনেকে হয়তো জানে, হয়তো জানে না, সেটা নিয়ে বলবো, আর NEP বলবো। আর সাদা যে বক্সগুলো, সেগুলো সব ডিসেবিলিটি রিলেটেড, মানে একটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এর আগে আমার বক্তারা এই সম্বন্ধে বলে গেছেন। আর PWD, রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, সেটাও বলা হয়েছে। একটাই থার্ড একটা ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট, এটা নিয়ে আগে ডিসকাশন হয়নি। এটা কি? এটা সরকারি একটা স্ট্যাচুটরি বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট ফর দোজ উইথ অটিজম, cerebral palsy, মেন্টাল রিটার্ডেশন, তখন আমরা ID বলতাম না, এটা 94-এ লেখা হলো, 99-এ পাস হলো, অ্যান্ড মাল্টিপল ডিসেবিলিটি। শুধু এই 4টে ডিসেবিলিটি নিয়ে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট। আমার সৌভাগ্য যে আমি সেই সময় প্রথম ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টের চেয়ারপারসন ছিলাম। আচ্ছা, RPD অ্যাক্টে অনেক কিছু ডিসকাশন হয়েছে, আমি শুধু ডেফিনিশন, মানে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে যে আমরা এত চর্চা করছি, এত ট্রেনিং নিচ্ছি, সেটার ডেফিনিশন অনেকে অনেক কিছু বলে, ওগুলো কিন্তু আইন সম্পর্কে ওটার কোনো অ্যাকচুয়াল ফাইনাল ডেসক্রিপশন বা ডেফিনিশন নেই। শুধু মাত্র যেটা RPWD অ্যাক্টে লেখা আছে, ডেফিনিশন অফ ইনক্লুসিভ এডুকেশন, ওইটাই পুরোপুরি NEP-তে ইনক্লুড করা হয়েছে, এবং সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। তো এই ডেফিনিশনটা নিয়ে আমি একটা পুরো স্লাইড ডিসকাশন করছি। ডেফিনিশনটা কি? ইনক্লুসিভ এডুকেশন means a system of education wherein students with and without disability learn together, and the system of teaching and learning is suitably adapted to meet the learning needs of different types of students with disabilities. এটা প্রত্যেকটা লাইনে একটা একটা মিনিং আছে, যেটা আমি মাঝখানের বক্সটাতে দেখাচ্ছি। প্রথমে বলছে লার্ন টুগেদার। কারা লার্ন টুগেদার? যাদের ডিসেবিলিটি আছে আর যাদের ডিসেবিলিটি নেই, তাদের দুজনকেই একসঙ্গে পড়বে। আর তাছাড়া আমাকে কি চেঞ্জ করতে হবে? আমাকে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আগে আমরা বাচ্চাটাকে চেঞ্জ করতাম, এখন আমরা সিস্টেমটা চেঞ্জ করছি। সিস্টেম অফ টিচিং অ্যান্ড লার্নিং থেকে অ্যাডাপ্ট করতে হবে। কিভাবে অ্যাডাপ্ট করবেন? কার জন্য অ্যাডাপ্ট করবে? অ্যাডাপ্ট করবে যা ওই 21
টাইপস অফ ডিসেবিলিটিস। সো এই যে ডেফিনিশনটা আরপিডব্লিউডি অ্যাক্ট লিগালি কানুনের তরফ থেকে দিস ইজ দি অনলি অ্যাকসেপ্টেবল ডেফিনিশন, এটা নিয়ে কেউ তর্ক করতে পারবে না, এইটাই আসল। আর এইটার এনসিআরটি ক্লাস 1 টু ক্লাস 12-এর পুরো কারিকুলামের ডিজিটাল বুকস তৈরি করেছে, আর সেটা 21 টাইপস অফ ডিসেবিলিটিস এর সঙ্গে অ্যাডাপ্টেড। সো এটা যদি আপনারা অ্যাক্সেস করেন তাহলে খুবই সুবিধা হবে আপনাদের পড়াতেও এবং নিজেদের জ্ঞানটা বাড়াবার। আর পাশে থার্ড স্লাইডটাতে আমি দেখাচ্ছি আমাদের আরপিডব্লিউডি অ্যাক্টে 6টা ক্যাটেগরিজ অফ ডিসেবিলিটিস অ্যান্ড 21 টাইপস অফ ডিসেবিলিটিস। এটা নিয়ে রতন সরকারও বলেছেন, অনামিকা সিনহাও বলেছেন, অনেকে বলেছে, এটা ডিটেলস আমি এখন যাচ্ছি না। তো এই 21 টাইপস অফ ডিসেবিলিটিস অ্যাডাপ্ট করার জন্যে ইনক্লুসিভ এডুকেশনের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। ওকে, আরপিডব্লিউডি অ্যাক্টে 3 রকমের ডিসেবিলিটির লেভেলসের কথা বলছে। প্রথমটা বলছে কি, সেকশন 2S এ লেখা পার্সন উইথ ডিসেবিলিটি। সে কে? আপনার চোখে দেখবেন যে হ্যাঁ এ পায়ে ভালো করে চলছে না, পায়ে সমস্যা আছে বা দেখতে পাচ্ছে না, সেটা সমস্যাটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু অটিস্টিক বা আদার আইডি বাচ্চাদের হাত পা নড়ে, বিহেভিয়ারটা অদ্ভুত, কিন্তু এমন অনেক ডিসেবিলিটি আছে যারা হিডেন ডিসেবিলিটি। হিয়ারিং ইম্পেয়ার্ড ধরুন, ওদের দিকে তাকিয়ে কি আপনি বলতে পারবেন যে ওর হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে? বলতে পারবেন না। সো অনেকগুলো হিডেন অ্যান্ড ভেরি ভিজিবল ডিসেবিলিটিস আছে। তো আমাদের এখন যে ডেফিনেশন আছে, কে পার্সন উইথ ডিসেবিলিটি কে, এই পার্সন উইথ ডিসেবিলিটি কে এর অনামিকা সিনহা ডেফিনেশন দিয়েছিল। একটা ইম্পেয়ারমেন্ট আছে, একটা ডিসেবিলিটি আছে, একটা হ্যান্ডিক্যাপ, 3টে লেভেলে। তো এইখানে মেডিকেল ইম্পেয়ারমেন্টের কথা বলছে যে ইনক্লুডস দোজ হু হ্যাভ লং টার্ম ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল অর সেন্সরি ইম্পেয়ারমেন্টস। হ্যাঁ ঠিক আছে, অনেকে কম দেখে, অনেকে কম শোনে, অনেকে কম বোঝে, সেটা কিন্তু ওটা ডিসেবিলিটি নয়। ওদের ডিসেবিলিটিটা হয় কখন? যখন ওরা সোসাইটির সঙ্গে ইন্টারাক্ট করে, আপনার সঙ্গে আমার সঙ্গে ইন্টারাক্ট করতে, কানেকশন, কমিউনিকেট করতে চেষ্টা করছে, তখন যে ব্যারিয়ারগুলো ফেস করে ওরা, সেই ব্যারিয়ারগুলো ওদের পার্টিসিপেট করতে প্রিভেন্ট করে। সো ওই ব্যারিয়ার ওদের ডিসেবলড বানিয়ে দেয়। তার আগে দে আর জাস্ট ইম্পেয়ার্ড। যেরকম আমি কম চোখে দেখি, চশমা পরি, সেরকম অনেক লোকের অনেকগুলো অসুবিধে আছে। আর যারা এই 21 ডিসেবিলিটিসের মধ্যে ইম্পেয়ারমেন্ট আছে, তারা যখন আপনার আমার সঙ্গে বা কোথাও বাইরের সঙ্গে চেষ্টা করছে আপনাদের সঙ্গে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে, আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে এবং পাচ্ছে না, সেইটা হচ্ছে ওদের ব্যারিয়ার। আর সেই ব্যারিয়ার ওদের ডিসেবলড বানাচ্ছে। সেকেন্ড টিয়ার হচ্ছে আরপিডব্লিউডি অ্যাক্টে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি। সে কে? সে হচ্ছে যার 40% অ্যান্ড মোর ডিসেবিলিটি আছে। আপনারা জানেন সমগ্র শিক্ষাতেও ছিল, এসএসসিওতেও ছিল, যে আপনাদের রুল হচ্ছে 0, কাউকে রিজেক্ট করবে না, 0 রিজেকশন পলিসি। যার একটু আঙুলটা ছোট, হয়তো ভাঙা, তাকেও আপনারা ডিসেবলড বলেন। কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট যারা পায় তাদের 40%, 40% আর বেশি হলে তারা সার্টিফিকেট পাবে এই 21টা ডিসেবিলিটির মাঝখানে। আর তার থেকেও বেশি যারা ইভেন মোর সিভিয়ারলি এফেক্টেড, তাদের আমরা বলি পার্সন উইথ হাই সাপোর্ট নিডস, যাদের ধরুন 80% অ্যান্ড অ্যাবাভ। তো এই বেঞ্চমার্ক থেকে, ওদের মধ্যে থেকে কয়েকজন খুব সিভিয়ার, তাদের আলাদা করে ডিফাইন করা হয়েছে হাই সাপোর্ট নিডস, এবং তাদের জন্যে অন্য ব্যবস্থা প্রত্যেক সরকার, প্রত্যেক স্টেট গভর্নমেন্টে করে। আচ্ছা, তাদের জন্য আলাদা সার্টিফিকেটও হয়। আচ্ছা, এখন আরপিডব্লিউডি অ্যাক্টের যেটা
স্কুল এডুকেশন নিয়ে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার 3, সেখানে কিন্তু শুদ্ধ ইনক্লুসিভ এডুকেশনের কথা আছে, আর কোনো স্পেশাল এডুকেশন না, ইন্টিগ্রেটেড এডুকেশন না, কিচ্ছু না, জাস্ট ইনক্লুসিভ এডুকেশন। এইখানে আমরা দেখছি সেকশন 17C-তে প্রত্যেকটি ডিসেবলড বাচ্চা, যে স্পেশাল নিডস বাচ্চার অধিকার আছে টু আ ট্রেন্ড টিচার, একটা পেডাগজিক্যালি কেপেবল ট্রেন্ড টিচার পাওয়া, তার কাছে শেখা এই সন্তানটির অধিকার আছে। তাছাড়া সেকশন 16 and 17-এর মধ্যে অনেকগুলো কথা বলেছেন, অ্যাডমিশন, এডুকেশন, কারিকুলাম, এক্সামিনেশন এটসেট্রা অ্যাডাপ্ট করার। একটি কথা আমি দুটো জিনিস নিয়ে ডিসকাস করব। প্রথমটা হচ্ছে রিজনেবল অ্যাকোমোডেশন, যেটা সেকশন 16(3)তে লেখা। ওটা জানা দরকার আপনাদের, আমরা সবাই যারা টিচার আমাদের জানা দরকার। এই মুহূর্তে আমি লোকাল অথরিটিসদের কী কী রোল, কী কী ডিউটি ইনক্লুসিভ এডুকেশনে সেটা নিয়ে বলছি। মেজার্স বাই লোকাল অথরিটিস, এটা সেকশন 17 অফ দি RPWD অ্যাক্ট। আমি দুটো হাইলাইট করেছি প্রথম বাক্সটাতে। ট্রেন প্রফেশনালস অ্যান্ড স্টাফ ফর ইনক্লুশন, ওটা খুব ইম্পর্টেন্ট, যার জন্যে এগুলো হচ্ছে ট্রেনিংগুলো। অ্যান্ড টু এস্টাবলিশ রিসোর্স সেন্টার্স। নেক্সট পাশের বক্সে দেখবেন যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তাদের কিন্তু চয়েস আছে। সেকশন 31-এ লেখা চয়েস, ওরা রেগুলার স্কুলে যাবে, মেইন স্ট্রিম স্কুলে, আপনাদের স্কুলে, বা স্পেশাল স্কুলস, ওদের একটা চয়েস দেওয়া হয়েছে। তাছাড়া ওদের জন্যে কারিকুলামকে মডিফাই করতে হবে, এক্সট্রা টাইম পরীক্ষার জন্য দিতে হবে, অ্যান্ড এক্সামশন ফ্রম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তার নিচেও লিখেছি আমি 5% রিজার্ভেশন ইন স্কুলস অ্যান্ড ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, আর সরকারি চাকরির জন্যে 4% রিজার্ভেশন। এটা হচ্ছে রিজনেবল অ্যাকোমোডেশন। মানে এটা কিন্তু NEP-তেও লেখা আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, কিন্তু রিজনেবল অ্যাকোমোডেশন কথাটা লেখা নেই, লেখা আছে ইন্ডিভিজুয়াল সাপোর্ট, দ্যাটস ইন 6.4। আর রিজনেবল অ্যাকোমোডেশন কথাটা RPWD অ্যাক্টে 5 টাইমস মেনশন। সেগুলো কি? এগুলো খুব সাধারণ জিনিস। রিজনেবল চেঞ্জেস, রিজনেবল স্টেপস, রিজনেবল অ্যাডজাস্টমেন্টস, এগুলোকে আমরা বলি লিগ্যাল ভাষায় রিজনেবল অ্যাকোমোডেশন। আমি কয়েকটা ছবি দেখিয়েছি এখানে, সেই ছবিগুলো হচ্ছে কি নেসেসারি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট modifications and adjustments to ensure what? Ensure enjoyment and exercise of rights equally with others, যাতে করে সব CWSNরা অন্যদের সঙ্গে ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে। এই ছবিগুলো দেখুন। প্রথম ছবিটাতে মাস্টারমশাই এই বাচ্চাটাকে একটা টেবিলের ওপরে একটা টেবিল দিয়েছে, কেননা এর ঘাড়ের সমস্যা আছে, ঘাড় বেন্ড করতে পারছে না, তাই জন্য এই টেবিলটা দিয়েছে। পাশেরটা দেখুন, পাশের দিদিমণি কি করেছেন, দিদিমণি ওই ছেলেটিকে যার পায়ের সমস্যা আছে, বসতে পারছে না, স্পেশাল চেয়ারে দিয়েছে। সেই স্টুডেন্টকে উনি ম্যানিপুলেশনস দিয়েছেন, কার্ডস দিয়েছেন, যেটা করে ও অঙ্ক করছে কিন্তু ডিফারেন্টলি করছে। আর নিচে দুটো ছবি দেখুন, এটা পিয়ার টিউটরিং। এক জায়গায় ইনফর্মাল পিয়ার টিউটরিং, একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে পড়াচ্ছে, দুজনেই ডিসেবল, বাট একজন বেশি একজন কম। আর এই যে নীল জামা পরা বাচ্চাদের দেখছেন, এটা আমি উড়িষ্যায় তুলেছিলাম, আমি ওখানে ইন্সপেকশনে গেছিলাম। তখন এই সব টিচারদের 1 ক্লাস 1 টিচার নয়, 1 টিচার ফর 3 ক্লাসেস। তো অটোমেটিক্যালি টিচার এটা পিয়ার টিউটরিং না করে, বলে কোঅপারেটিভ লার্নিং না বলে গ্রুপস করে দিয়েছেন, এবং এরা প্রত্যেকটা গ্রুপে একটা একটা করে CWSN আছে। আর এরা অন্যদের, ওদের পিয়ার গ্রুপ থেকে যারা একটু বেশি লেখাপড়া ভালো, তাদের কাছ থেকে শিখছে। দিজ আর অল, এগুলো সব রিজনেবল অ্যাকোমোডেশন, যেটা CWSNদের অধিকার, ওই অধিকার কেউ নিতে পারবে না। এই রিজনেবল অ্যাকোমোডেশনটা কে করবে? এটা ক্লাস টিচার করবেন, আপনি করবেন। এর পরের স্লাইডটা আমি দেখাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, equity.
ইকুইটিও বলা যায়, একুইটিও বলা যায়। এখানে তিনটে ছবি দেখুন। প্রথম পোর্শনটায় দেখাচ্ছে যে একটা চার্ট পেপার বা একটা বোর্ড মতন হ্যাং করা আছে, সেখানে দুটি স্টুডেন্ট নিচের দিকে লিখতে পারছে, আর যে হুইল চেয়ারে আছে সে কিন্তু পাচ্ছে না, সে রিচ করতেই পারছে না। সেটা হলো ইকুয়ালিটি, মানে সবাইকে সমানভাবে অপরচুনিটি দেওয়া হয়েছে, কিন্তু তাতে কিছু জনের লাভ হয়েছে, একজনের লাভ হয়নি। তারপরেরটা হচ্ছে অ্যাকোমোডেশন। সো টিচার কি করলেন, যে একদম হুইল চেয়ারে বসে তাকে একটা ছোট র্যাম্প দিয়েছে, আর যে একটু বেঁটে মানুষ তাকে একটা স্টুল দিয়েছে, আর মেয়েটিকে কিছুই দিতে হয়নি। সো দিস ইজ অ্যাকোমোডেশন। আর থার্ডটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। সেখানে কি করা হয়েছে, সেখানে পুরো বোর্ডটাকেই নামিয়ে দেওয়া হয়েছে যাতে করে সবাই ওটাকে ইউজ করতে পারবে। নাও এদিকে গাছের ছবিগুলো দেখুন। প্রথমটা হচ্ছে ইনইকুয়ালিটি, একটি সন্তান ওই গাছের ফ্রুটসগুলো পাচ্ছে, আরেকজনের পাচ্ছে না। ইকুয়ালিটি কি হলো, তারপরেরটা ইকুয়ালিটি দেখাচ্ছে দুজনকেই সমান হাইটের সিঁড়ি দেওয়া হয়েছে, দুজনকে, তাতেও কিন্তু একজন পাচ্ছে ফ্রুট, আরেকজন পৌঁছতে পারছে না। আর একুইটিতে কি হলো, একুইটিতে হলো যে যার যেটা দরকার, যেমন দরকার, যে হাইটে দরকার, সেইটা ওকে দেওয়া। তো এখানে দেখবেন একজনের ছোট সিঁড়ির সুবিধে হলো, আরেকজনের আরেকটু লম্বা সিঁড়ি লাগলো। সো এইটাকে যেটা আপনি দেখুন, ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটির ডিফারেন্সটা কি। আমরা যারা ডিসেবিলিটি নিয়ে লড়াই করে এসেছি বহু বছর ধরে, আমরা প্রথমে ইকুয়ালিটি চাইতাম, যে সব বাচ্চাদের মতন আমাদের বাচ্চাদেরও ইকুয়ালিটি দিন, কিন্তু আমরা পরে দেখলাম যে ইকুয়ালিটিতে হয়তো হচ্ছে না, আমাদের চাই ইকুইটি। ওদের জন্য কিছু স্পেশাল অ্যাকোমোডেশনস, স্পেশাল অ্যাডজাস্টমেন্টস, এটা ওদের অধিকার। সো এই আরপিডিটা আমি র্যাপ আপ করতে যে কোন কোন সেকশনস এডুকেশনে মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সেকশন 16-17 যেটা চ্যাপ্টার 3-তে, 31 চ্যাপ্টার 6, 32 ফর হাই সাপোর্ট নিডস, অ্যান্ড বাকি দুটো 29 and 47 ওগুলো জেনারেলভাবে কী করে সাধারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা অফিসে যেন ডিসেবিলিটি নিয়ে একটু চর্চা হয়, ইউনিভার্সিটিতে যেন একটা স্পেশাল মানুষ থাকেন যে ডিসেবল পিপলদের নিডসগুলো অ্যাড্রেস করবে। এখন যাচ্ছি আমি এসডিজি 4। এই এসডিজি 4 এর উপরে কিন্তু এনইপিটা বেসড। এনইপি বুঝতে হলে আমাদের এসডিজি মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা ইউএন থেকে সারা পৃথিবীর জন্যে, আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এমডিজি অ্যান্ড এসডিজি। এখন এসডিজিতে ডিসেবলড পিপলের যা 17টা গোলের মধ্যে 5টা গোলে ডিসেবলড পিপলের স্পেসিফিকলি নাম মেনশন করা আছে। এডুকেশন ওর মধ্যে একটি, প্রথমটি। এডুকেশন গোলটা হচ্ছে গোল 4। আর এখানে দেখুন আমি কয়েকটা জায়গায় মার্ক করে দিয়েছি। প্রথমত এটা জানা উচিত যে এডুকেশন সবথেকে ইম্পর্ট্যান্ট গোল, মানে প্রত্যেকটি অন্য গোল এডুকেশনের থ্রু দিয়ে যাচ্ছে। তো এখানে দেখুন প্রথমটা এনইপি জেন্ডার ডিসপ্যারিটিস, এনইপি 6.7 and 6.8 সঙ্গে ম্যাচ করছে, আর আরপিডব্লিউডি 4 সাবসেকশন 1 এর সঙ্গে ম্যাচ করছে। তারপরে আমরা দেখছি ইউনিভার্সাল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, যেটা এনইপি 8.8, আরটিতেও আছে, আরটিইতেও আছে, আর পরেরটাতে আমরা দেখছি চ্যাপ্টার 3-তে আরপিডব্লিউডিতে আছে। আর্লি চাইল্ডহুড এডুকেশন, এটা এনইপিতে চ্যাপ্টার 1, সেটা এখানেও আরপিডব্লিউডিতে আছে, ওটা ম্যাচ করছে। আর কি ম্যাচ করছে, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড টার্শারি এডুকেশন, এটা এনইপিতে চ্যাপ্টার 16.4 যেটা হায়ার এডুকেশনে, অ্যান্ড আরপিডব্লিউডি অ্যাক্টে চ্যাপ্টার 19। অ্যান্ড ফাইনালি লিটারেসি অ্যান্ড নিউমারেসি, এনইপিতে চ্যাপ্টার 2.2-তে আছে, আর এনইপি 10.10 is equal to এসডিজি 4.4. সো যারা এনইপি লিখেছেন তারা কিন্তু এসডিজি
ভালোভাবে পড়ে বুঝে তারপরে তৈরি করেছেন, যাতে করে আমাদের যে কানুনগুলো হয়, যে আইনগুলো হয়, যে পলিসিগুলো হয়, সেগুলো সিঙ্ক্রোনাইজড উইথ ইন্টারন্যাশনাল কমিটমেন্টস আমাদের ভারত সরকারের। তো এইখানে আমি, এটা বোধহয় লাস্ট সেকশন অন দ্য ওভারভিউ, যে তারপরে আমি কিছু কেস স্টাডিজ শেয়ার করতে চাই। আরপিডি অ্যাক্টে আরটিই আর এনইপি 2020, এখানে সিমিলারিটিসগুলো দেখুন। আমি যেগুলো কালার কোড করেছি, হলদেতে যেগুলো হাইলাইট করেছি, সেগুলো হচ্ছে টু প্রোভাইড এডুকেশন ইন অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট। সেটা একই জিনিস এনইপিতে লেখা, টু প্রোভাইড ইনক্লুসিভ equitable education। ওইটা তফাৎ দেখুন। আর এনইপিতে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন আইই লেখা নেই, লেখা আইইই, মানে ইনক্লুসিভ অ্যান্ড একুইটেবল এডুকেশন। তাই জন্য আপনাদের আমি ওই একুইটি স্লাইডটা দেখিয়েছিলাম, এবং এটা সেকশন 6.3 এটসেট্রা। অ্যান্ড কেয়ারিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুল কালচার, এটা নিয়ে একটা বিরাট চর্চা করতে হবে আমাদের, যে কিভাবে একটা স্কুলে দুর্দান্তভাবে কেয়ারিং কালচার হতে পারে, ইনক্লুসিভ কালচার হতে পারে। তারপরে দেখুন সবুজগুলো আমি হাইলাইট করেছি একই কালার, অ্যাক্সেস টু পেডাগজিক্যালি কম্পিটেন্ট টিচার্স। এটা আরপিডব্লিউডি অ্যাক্টের সেকশন 17, আরটি সেকশন 8, অ্যান্ড এনইপিতে সিপিডি মানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট চ্যাপ্টার 5-এ আছে, অনেকবার মেনশন করা। এইভাবে টিচার ট্রেনিং ইনস্টিটিউটও সব জায়গায় আছে। আর ইন্টিগ্রেটিং আর্টস অ্যান্ড সায়েন্স ইনটু এভরি পার্ট অফ দ্য কারিকুলাম, সেটা এনইপি অ্যান্ড আরপিডব্লিউডিতে দুজনেই দু জায়গায় আছে। এবং এখন মনে হচ্ছে, আর আপনারা তাও দেখছেনও নিজেরা, যে এই আরপিডব্লিউডি অ্যাক্ট অ্যান্ড এনইপি, এটা দুটো মিলে আমাদের দেশে ইনক্লুসিভ এডুকেশনের উপর খুব বড় ইম্প্যাক্ট হবে। সেটা কেন? সেটা এই জন্যে যে আগে আমরা যে চাইল্ডটা দেখতাম, সিডাব্লিউএসএনকে দেখতাম, ওকে ভাবতাম ও গাধা, ও কিচ্ছু পারবে না, ও একটা বোকা, ওর দ্বারা কিচ্ছু হবে না, সুতরাং ওকে যদি স্কুলে আসতে হয় পেছনে লাইনে বসে থাকবে। কিন্তু এখন আরপিডব্লিউডি অ্যাক্ট অ্যান্ড এনইপি দুজনে বলছে যে না, ও গাধা নয়, ও বোকা নয়। আমাদের সিস্টেমটা আমরা যদি চেঞ্জ করি, আমাদের পড়ানোর পদ্ধতিটা যদি চেঞ্জ করি, তাহলেই ওই বাচ্চাটা শিখবে এবং ভালো করে শিখবে। এই যে এখন যে রেসপন্সিবিলিটি এসেছে, সেটা অন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য সিস্টেম টু রিমুভ দ্য ব্যারিয়ার্স টু ইনক্লুশন। সো এই বাচ্চাটাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমাদের পড়ানোর মেথডগুলো, পেডাগজিগুলো চেঞ্জ করতে হবে, এবং এই জন্যে ইনক্লুসিভ এডুকেশন সাকসেসফুল হবে। আচ্ছা, এখন আমি কিছু কেস স্টাডিজ দেখাই। এটা সারাভানান, তামিলনাড়ুর একটি ছেলে, সেরেব্রাল পলসি। ওকে একজন এনজিও ডিটেক্ট করলো, তারপরে ওকে, তখন হাঁটতে পারতো না, চলতে পারতো না, ওকে ওর মা কোলে কোলে করে নিয়ে আসতো। ওকে ফিজিওথেরাপি করিয়ে, স্পিচ থেরাপি করিয়ে, একটা ওয়াকার দিয়ে যখন সে হাঁটতে আরম্ভ করলো, তখন ওকে একটা স্কুলে ভর্তি করা হলো। এবং স্কুলের টিচার, ক্লাসরুম টিচার অ্যান্ড স্কুল হেড ভীষণ সাপোর্টিভ, ভীষণ হেল্পফুল। তো ওর জন্যে ওই যেটা জল খাবার যে জায়গাগুলো, সেগুলো নামিয়ে দিয়েছে। আর এখানে দেখুন ক্লাসরুম টিচারের রোল কি, সে এনজিওর কাছ থেকে একটি স্পেশাল চেয়ার নিয়ে তাকে চেয়ারে বসতে দিয়েছে, এবং যে ব্ল্যাকবোর্ডগুলো আছে, নতুন করে ব্ল্যাকবোর্ডগুলো ঘরে লাগিয়েছে ক্লাসরুমে, যাতে করে ওই বাচ্চাটা ওটাকে হ্যান্ডেল করতে পারে, রিচ করতে পারে, অ্যাক্সেস করতে পারছে। ওই দেখুন, ওকে ইনভাইট করেছে টিচার। অন্য বাচ্চাদের যেমন বলে, এই তুই এসে এটা লিখে দে বোর্ডে, ওই ছেলেটিকেও বলেছে যে তুমি এসে বোর্ডে লেখো। তো তারও একটা নিজস্ব যেটা ডিগনিটিটা বেড়ে গেল, তার সেলফ এস্টিমটা বেড়ে গেল, সে অনেক বেশি ইনক্লুডেড ফিল করলো। এই ছেলেটি এখন ক্লাস 7-এ বোধহয় পড়ে। ওর বাবা ডেইলি ওয়েজ আর্নার, আর
মা কারুর বাড়িতে রান্না করে। ও যখন এসেছিল তখন 11 years old ছিল, এখন বোধহয় 3-4 বছর আরও এগিয়ে গেছে। এইটা হচ্ছে সুন্দরী, আমার স্টুডেন্ট ছিল। প্রথম ছবিতে দেখুন আমার সঙ্গে বসে আছে। আমি তখন একটি স্পেশাল স্কুলে ডাইরেক্টর ছিলাম, স্প্যাস্টিক সোসাইটি অফ তামিলনাড়ু। তারপরে আমি ওকে এনকারেজ করলাম রেগুলার স্কুলে ভর্তি হতে। ভীষণ ব্রাইট, হাঁটতে পারতো না, চলতে পারতো না, হাতে ট্রেমার্স ছিল যেরকম সিপি বাচ্চাদের হয়, হাতে লেখা ভীষণ খারাপ, কিন্তু বুদ্ধিটা আছে ভালো, অ্যান্ড খুব ভালো লিখতো। তো ওকে যে স্কুলে ভর্তি করা হলো, টিচার অ্যান্ড এভরি টিচার ভীষণ ওকে এনকারেজ করলো। এবং আজকের দিনে সুন্দরী 2.5 লাখ টাকা মাইনে পায় একটা কোম্পানিতে। তো ওর পাশে দেখুন বন্ধুদের সঙ্গে বসে আছে সুন্দরী, নিচে ও হেড অফ দ্যাট ডিপার্টমেন্ট যেখানে কাজ করে, ওর আন্ডারে এরা সব কাজ করে। এবং যে স্কুলে ও পড়াতো সেই স্কুলের প্রত্যেকটা প্রথম বছরের প্রত্যেকটা দিন, যেটা ফার্স্ট ইনিশিয়েশন হবে স্কুলে বা কলেজে, প্রত্যেক বছরে সুন্দরীকে ইনভাইট করে যে ও এসে লেকচার দেয় অন্য স্টুডেন্টদের, যে এই স্কুলটাতে তোমরা এরমভাবে থাকবে, এরমভাবে পড়বে, এটসেট্রা। তারপরে সুন্দরী একটা বই লিখলো, বইটা ভীষণ ফেমাস হলো, ইটস কল্ড আ বাম্বল বিজ ব্যালকনি। এখানে দেখবে ওই কালো আর সবুজ শাড়ি পরে ওর মা, ও যখন গ্রামে ছিল ওরা, সুন্দরী যখন জন্মালো প্রায় আধ ঘন্টা ধরে শি ডিডন্ট ক্রাই, কাঁদেনি। তো ওকে যতক্ষণে ওই গ্রাম থেকে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যায়, প্রায় 2 ঘন্টা বেরিয়ে গেছে, ওর যথেষ্ট ড্যামেজ হয়ে গেছে, ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ওর মা বাবা কি করলো যে ওকে নিয়ে শহরে চলে এলো। আর ওদের বাবা মারা ভীষণ রাগারাগি করলে, একে তো মেয়ে, তারপরে একটা ডিসেবলড মেয়ে, তাদের জন্য তোমরা জমি বিক্রি করে বাড়ি বিক্রি করে চলে যাবে। ওর মা খুব ডিটারমিন্ড, এলো আর আমাদের সেন্টারে ও বিএড করলো মেয়েকে পড়াবার জন্যে। আর প্রত্যেকটি টিচার ওর হ্যান্ডরাইটিং দেখেনি, ওর স্পেলিং মিস্টেক্স দেখেনি, কিন্তু কন্টেন্টটা দেখেছি আর ভীষণ সাপোর্ট করেছে। সায়েন্স পড়েছে মেয়েটা, সায়েন্সে খুব চিন্তা হতো। তো একদিন বোধহয় ওটার ফাইনাল হাই সেকেন্ডারি সায়েন্স যখন ফিজিক্সের টেস্ট পড়েছে, ওর টিচারের খুব জ্বর, কিন্তু ও খুব হাত পা ধরে বলছে, ম্যাডাম প্লিজ কাম টু মাই টেস্ট সেন্টার। তো মহিলা এসে টেস্ট সেন্টারে, ওর টেস্ট এক্সামিনেশন সেন্টারের বাইরে বসেছিলেন, খুব সাহস পেয়েছে তখন সুন্দরী। সো সুন্দরী এখন দারুণ কাজ করে, ভীষণ পপুলার সোশ্যাল মিডিয়াতে, আমাকেও এখন রেগুলারলি আমরা ইন্টারাক্ট করি। এটা হচ্ছে দিশা শর্মা, একে লোকে বলবে ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। ছোট ছোট চোখ, জিভটা একটু বেরিয়ে থাকে, গোল গোল মুখ, নাক চাপটা, ডাউন সিনড্রোম। এবারে বিএ পাশ করে, সরি বিকম পাশ করেছে গুজরাতে একটা ইউনিভার্সিটি, ভেরি ওয়েল নোন ইউনিভার্সিটি, MS বারোদা ইউনিভার্সিটিতে। সেখানে ও চুজ করেছে, বিএ চুজ করেনি, বিএসসি চুজ করেনি, বিকম চুজ করেছে এবং খুব ভালো রেজাল্ট করে পাশ করছে। এই বাচ্চাদের আমরা স্কুলেই নিই না, কিন্তু ও ছোটোবেলা থেকে খুব ভালো টিচারদের সাপোর্ট পেয়েছে, কলেজেও ভালো সাপোর্ট পেয়েছে, দুর্দান্ত রেজাল্ট করেছে, যাকে আমরা মেন্টালি রিটার্ডেড ভাবি, যাকে আমরা আজকাল ইন্টেলেকচুয়ালি ডিসেবলড বলি। এই ছেলেটি রাজেশ, রাজেশ দেখতেও পায় না, শুনতেও পায় না, ডেফ অ্যান্ড ব্লাইন্ড, কিন্তু সে নিজের দোকান চালায়, নিজে একলা থাকে। গুজরাতের ওই গাঠিয়া হয় না, আমরা খাই গাঠিয়া, গাঠিয়াগুলো ও বানায়, নিজে নিজে বানায়, নিজের জায়গায় থাকে, ভোট দেয়, প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট, ইভেন দো ও ডেফ অ্যান্ড ব্লাইন্ড। হচ্ছে শ্রুতি, ওদিকে একটি মেয়ে ফিজিওথেরাপি করছে, শ্রুতি। ও পৃথিবীর প্রথম ডেফ ব্লাইন্ড মেয়ে যে ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট কোর্স করেছে এবং খুব ভালো চাকরি করছে এখন। মাঝখানে দেখবেন দর্পণ ইরানি CA পাস করেছেন, হি ইজ ব্লাইন্ড। আর উপরে যে নিচে যে এইদিকে দুটি মেয়ে দেখছেন, এরা দুজনেই IAS অফিসার্স। ওপরে দেখবেন ইরা সিঙ্গার,
ও সিভিল সার্ভিসেস এক্সামসকে টপ করেছে, মানে ফার্স্ট এসেছে। শি ইজ এ ডওয়ার্ফ, খুব মাথায় খুব ছোট্ট, 5 ফুট। আর নিচের যে নীল জামা পরে উনি হচ্ছেন প্রাঞ্জল পাটিল, উনিও IAS পাস করেছেন। এরা 2 মেয়ে। এর আগে ছেলেরা 4-5 জন ব্লাইন্ড পিপল মেন হ্যাভ পাস দ্য সিভিল সার্ভিস এক্সাম, এরা প্রথম 2 জন মহিলা। শুধু পাস করেননি, ওপরের জন ইরা টপ করেছে, নাম্বার 1 পজিশন। এদিকে বাঁদিকে দেখবেন ডক্টর অনিতা ঘাই, যে দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর মাঝখানে জিজা ঘোষ, আমাদের নিজেদের কলকাতার মহিলা। জিজা সেরেব্রাল পলসি, প্রেসিডেন্সি থেকে পাশ করা, MAও করেছে ওখান থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। কিন্তু ও যখন একটি ছেলে ওকে বিয়ে করতে চাইলো, বললো যে না না আমি বিয়ে করবো না, তো জোর জার করে ওকে বিয়ে করলো। তারপরে একটা মেয়েকে অ্যাডপ্ট করতে চাইলো। আপনি ভেবে দেখবেন, ও গেছে যে অফিসারের কাছে অ্যাডপশন পেপার ওর ক্লিয়ার করার জন্য, সেই মহিলা সাইকোলজিতে MA, কিন্তু উনি বললেন যে না, জিজা অ্যাডপ্ট করতে পারে না, কেন ও সেরেব্রাল পলসি আছে, ও এই বাচ্চাটাকে হার্ম করবে। বেচারা খুব দুঃখিত হলো, কিন্তু পরে অনেক লড়াই টড়াই করে ওকে 2 বার স্পাইস জেট থেকে অফলোড করে দেওয়া হয়েছে, কেননা ও ডিসেবল। এদিকে ও MA পাস, সারা পৃথিবীতে ট্রাভেল করে একা, ইংল্যান্ডেও পড়াশুনো করে এসছে। এই হচ্ছে ওর। আর এদিকে মাঝখানে একটি খুব হাসি মেয়ে, উনি হচ্ছেন অঞ্জলি আগরওয়াল, হুইল চেয়ার ইউজ করেন। শি ইজ অ্যান অ্যাক্সেস এক্সপার্ট, মানে বড় বড় অফিসেও উনি গিয়ে তাদের অডিট করেন, অ্যাক্সেস অডিট করে বলে দেয় যে এই র্যাম্পটা ভুল বা এখানে আরেকটা কিছু হবে, অ্যান্ড সো অন। অঞ্জলি আগরওয়াল। আর যে চোখ বন্ধ করা হয় মহিলা, অনুরাধা মোহিত, শি ইজ ব্লাইন্ড, আর ওর ডিরেক্টর ছিলেন অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, যেটা দেহরাদুনে আছে। আর নিচে আছে ইউকিকো নাকানিশি, একটি জাপানিজ লেডি, যিনি পুরো ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টটাকে আরম্ভ করেছিলেন। এটা আমার লাস্ট স্লাইড এই সেকশনে। এই একটা মেয়েকে দেখছেন আপনারা, একটা ছোট্ট মেয়ে, মাথায় টুপি পরা, টিপিক্যাল ডাউন সিনড্রোম, যাকে আমরা মঙ্গোলাইট বলতাম আগে। হ্যাঁ, ও একটা স্কুলে পড়তো, একটা মলডোভা বলে একটা দেশ। এটা জাস্ট লাস্ট ইয়ারের গল্প। ওকে স্কুল অ্যাডমিশন ছিল, তারপরে হঠাৎ অন্য যারা নন ডিসেবলড স্টুডেন্টস আছে, যারা ডিসেবলড নয়, তাদের মা বাবারা খুব প্রোটেস্ট করতে আরম্ভ করলো যে না, তোমরা এই মেয়েকে এই স্কুলে ভর্তি করবে না, যদি করো তাহলে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে চলে যাব। মেয়েটা খুব দুঃখিত, বাবা মা স্কুল থেকে নিয়ে গেল, ছাড়িয়ে দিল। মেয়েটা খুব স্যাড, কাগজে বেরোলো যে এই মেয়েটাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে, কেননা ও CWSM। এই রিপোর্টের পড়ে এই যে ভদ্রলোক, মাস্ক পরা লম্বা ভদ্রলোক, উনি প্রেসিডেন্ট, এই দেশের প্রেসিডেন্ট, উনি ওই শহরে গেলে 2 দিন পরে এই মেয়েটির হাত ধরে পুরো রাস্তা দিয়ে ওর হাত ধরে ধরে এঁটে এসে স্কুলে প্রিন্সিপালকে বললেন এই মেয়েটি এখানেই পড়বে। তারপর থেকে আর কেউ কোনোদিন ওকে বার করার প্রশ্ন তোলেনি। থ্যাংক ইউ।